নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ফলাফল বেরিয়ে গেছে। এখন ফলাফল নিয়ে সবাই নিজেদের মতো করে বিশ্লেষণ করছেন। অনেক দামি দামি সাংবাদিক, বিশ্লেষক তাদের মতো করে বিশ্লেষণ করছেন। আমার নিজস্ব কিছু টেকঅ্যাওয়েজ আছে, আমি সেগুলোই আপনাদের সামনে বলবার চেষ্টা করব। দেখুন, এই নির্বাচনের পর সব থেকে বড় ঘটনা কি ঘটেছে বলুন তো? ফলাফলের পর প্রধানমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ফোন। বিগত 10 বছরে আপনারা কখনো দেখেছেন যে মোদিজি কোনো শরিক দলের নেতাকে ফোন করছে? একে বলে ঠেলার নাম বাবাজি। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার খুব দোদুল্যমান। তারা নিজেদের স্বার্থকে সবার আগে দেখেন, রাজ্যের স্বার্থকে সুরক্ষিত রাখার চেষ্টা করেন এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থান নিতে পারেন। সেই অভিজ্ঞতা মোদিজির আছে। চন্দ্রবাবু 2014 প্রথম মোদি সরকারের শরিক ছিলেন। স্পেশাল স্ট্যাটাস না দেওয়ায় তিনি ছেড়ে চলে যান। তাই তড়িঘড়ি চন্দ্রবাবুর সমর্থন নিশ্চিত করার জন্য ফোন, আর নীতিশকেও ফোন করা হয়েছিল। রাজনাথ সিং, অমিত শাহ এরা শরিকদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারটা দেখবেন। দেখুন, ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে বলে একটা চিলচিৎকার অনেকেই করেছিলেন। পশ্চিমী গণমাধ্যম, পশ্চিমের কিছু সংস্থা তাদের মুখে ছাই দিয়ে ভারতের গণতন্ত্র দিব্যি টিকে আছে। ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। 642 মিলিয়ন ভোটার ভোট দিয়েছে। এই যে মেক্সিকোতে নির্বাচন হলো, 37 জন খুন হয়েছে। ভারতবর্ষে কোথাও কিছু হয়নি, বরঞ্চ তীব্র দাবদাহ উপেক্ষা করে 642 মিলিয়ন মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তাই ভারতের গণতন্ত্র বিপন্ন হয়নি। শেখর গুপ্তা চমৎকার ব্যাখ্যা করেছেন এটি। আবার নির্বাচন কমিশনের ভূমিকাকে অনেকে প্রশ্ন চিহ্ন তুলেছিলেন, বলেছিলেন তাদের ভূমিকা আতশ কাচের নিচে, খতিয়ে দেখা হবে সবকিছু। কিন্তু নির্বাচন কমিশনের এত কর্মী, আধিকারিক, ইভিএম তারা যে পরিশ্রম করেছেন, তাতেই তো নির্বাচনটা সার্থক হয়েছে। তাদের কৃতিত্বকে খাটো করে দেখার বোধহয় আর কোনো উপায় নেই। প্রশ্ন তোলাটাও বোধহয় উচিত হবে না। দেখুন, শেয়ার বাজারে ব্লাডবাথ হয়েছিল যেদিন ফল ঘোষণা হয়। দেখুন, আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি কারণ রাজনীতির খবর আমরা রাখি। ধরুন, আপনি চাকরি করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান্টে মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন। আপনাদের ফান্ড ম্যানেজার আছে বা কেউ স্টক ইনভেস্ট করেন। সেই ফান্ড ম্যানেজার বা স্টক রিলেটেড অ্যাক্টিভিটিসের সঙ্গে যারা যুক্ত, তারা যদি তাদের পলিটিক্যাল চয়েসকে সামনে রেখে একটা কল্পিত ধারণা তৈরি করেন যে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, তাহলে ইনভেস্টররা প্রভাবিত হন। যখন তাদের প্রেডিকশন মেলে না, তখন কিন্তু বাজার মুখ থুবড়ে পড়ে এবং অনেকের হার্ড আর্ন মানি ড্রেনেজ হয়। আমি অনুরোধ করব যে ফান্ড ম্যানেজাররা তাদের নিজস্ব রাজনৈতিক বিচার বুদ্ধি তাদের কাছেই রাখুন। আপনারা এমন কিছু বলবেন না, প্রেডিকশন করবেন না বাস্তবটা না জেনে, যাতে ইনভেস্টররা প্রভাবিত হয়, তাদের হার্ড আর্ন মানি অ্যাট রিস্ক হয়ে যায়। এবার রাজনীতির কথা। প্রথম কথা, কংগ্রেসের একটা রিভাইভাল তো হয়েছে। 47টা আসন কংগ্রেস বাড়তি পেয়েছে। তার মধ্যে মণিপুরের 2টো, নাগাল্যান্ডে 1টা, মেঘালয়ে 1টা, তাৎপর্যপূর্ণ। হরিয়ানায় 5টা আসন পেয়েছে, হিমাচলে খাতা খুলতে পারেনি। মহারাষ্ট্রে স্পেকটাকুলার ফল করেছে। উত্তরপ্রদেশে সৌজন্যে সমাজবাদী পার্টি 6টা আসন পেয়েছে, কিন্তু তেলেঙ্গানা, কর্ণাটকে সরকার থাকা সত্ত্বেও ভালো ফল করতে পারে। মিশ্র।
আসামে কংগ্রেসের ভোট প্রাপ্তির হার বিজেপির থেকে বেশি, যদিও কংগ্রেস মাত্র 3টি আসন পেয়েছে। কংগ্রেস একটা ওভারঅল রেজুভেনেশন হয়েছে। সামনেই কিন্তু আবার নির্বাচন, সংসদ গঠন হয়ে গেলে, মন্ত্রিসভা গঠন হয়ে গেলে, বাজেট পেশ হয়ে যাওয়ার পরে নির্বাচন। কোথায়? মহারাষ্ট্র, হরিয়ানা, তারপরে দিল্লি, তারপরে বিহার। মহারাষ্ট্রে বিজেপি আগের বার যে আসন পেয়েছিল তার অর্ধেকের কম। ফাডনাবিস দায়িত্ব ছাড়তে চেয়েছেন। বিজেপি যাদেরকে ভাঙিয়ে সরকারকে, রাজ্য সরকারকে স্থায়িত্ব দিতে চেয়েছিল, তারা অনেকে ছেড়ে চলে গেছেন, যাচ্ছেন, যাওয়ার উপক্রম করছেন। মহারাষ্ট্রের মানুষ ভরসা রেখেছেন শিবসেনা হিসেবে উদ্ধব আর এনসি হিসেবে শরদ পাওয়ারের উপর। লিভারেজ অফ দ্য স্মল গাই, এই তত্ত্ব নিয়ে প্রথমে শিবসেনা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন উদ্ধব, সেটা বিজেপি রাজি না হওয়ায় তো এই যত গন্ডগোলের সূত্রপাত। মহারাষ্ট্রের ক্রাইসিস বিজেপিকে সামলাতে হবে, খুব চ্যালেঞ্জ। কারণ ফিনান্সিয়াল ক্যাপিটালে ক্ষমতায় থাকার তাগিদ সব রাজনৈতিক দলের আছে, মহাবিকাশ আঘাড়ির আছে, এনডিএরও আছে। হরিয়ানায় বিজেপি 2019 সালে 10টি লোকসভার মধ্যে 10টি আসনে পেয়েছিল। ভোট প্রাপ্তির শতাংশের বিচারে ছিল 58%, একটু বেশি। এবার কিন্তু তারা 5টা আসন খুইয়েছে কংগ্রেসের কাছে। 2019 লোকসভায় ফলাফল করার পরেও কিন্তু 2019 বিধানসভায় বিজেপি একক গরিষ্ঠতা পায়নি। ঘাড়ের কাছে কংগ্রেস ছিল, জেজেপির সমর্থনে সরকার করে। তারপরে জাট বিক্ষোভ, অগ্নিবীর প্রকল্প, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সরকারের বিরুদ্ধে তৈরি হয়। মনোহরলাল খট্টারকে সরিয়ে দিয়ে অন্য একজনকে মুখ্যমন্ত্রী করা হয়, জেজেপি বেরিয়ে যায়। প্রতিষ্ঠান বিরোধিতার ভোট যাতে কংগ্রেস আর জেজেপির মধ্যে ভাগ হয়ে যায়, এটাও একটা কৌশল। সম্ভবত মনোহরলাল খট্টারকে বিজেপির সভাপতি করা হবে নাড্ডার পরে। তাহলে হরিয়ানায় সরকার টিকিয়ে রাখা বিজেপির চ্যালেঞ্জ। এবার আসুন দিল্লিতেও ভোট হবে। অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি, আপ দিল্লিতে সুবিধা করতে পারেনি, কিন্তু বিধানসভায় বিজেপি অনেক চেষ্টা করেও আপের হাত থেকে ক্ষমতা কাটতে পারেনি। সেখানে কেজরিওয়ালের জেল যাত্রা বিজেপির কাছে বুমেরাং হবে কিনা জানি না। নতুন বছরের গোড়ায় বা এই বছরের শেষের দিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। 2019 লোকসভায় ঝাড়খণ্ডে স্পেকটাকুলার ফল করার পরেও বিধানসভায় কিন্তু হেরেছিল। বিশেষ করে আদিবাসী নন এমন একজনকে মুখ্যমন্ত্রী করার খেসারত বিজেপিকে দিতে হয়েছিল, রঘুবর দাস। সেই রঘুবর দাস এখন উড়িষ্যার রাজ্যপাল। হেমন্ত সোরেন জেলবন্দি। শিবু সোরেনের দুমকা আসন বিজেপি দখলে রাখতে পারেনি। দুর্গা সোরেনের পুত্রবধূ, দুর্গা সোরেনের স্ত্রী সীতা সোরেনকে প্রার্থী করেও বিজেপি দুমকা দখলে রাখতে পারেনি। খুঁটি থেকে অর্জুন মুন্ডা বিপুল ভোটে এনেছেন। আদিবাসী অধ্যুষিত কেন্দ্রগুলিতে জেএমএম কংগ্রেস ভালো ফল করেছে। হেমন্ত সোরেনের জেলবন্দি হওয়া বিজেপির চক্রান্ত আদিবাসী মননে প্রভাব ফেলেছে। সেই প্রভাব যদি বজায় থাকে তাহলে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া জেএমএম কংগ্রেস আরজেডিরও রুখে দিতে পারে। এটাও বিজেপির কাছে চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তামিলনাড়ু চষে ফেলেছিলেন। রোড শো, সভা, সরকারি প্রকল্প তামিলনাড়ুতে কথা খুলতে পারেননি, কিন্তু সান্ত্বনা পুরস্কার হিসাবে কেরালায় বিজেপি আসন পেয়েছে ত্রিশূরে অভিনেতা সুরেশ গোপী। তেলেঙ্গানাতে বিজেপি ভালো ফল করেছে। অন্ধ্রপ্রদেশে টিডিপি জনকল্যাণ পার্টির সঙ্গে ক্ষমতায় এসছে। কোস্টাল উড়িষ্যায় বিজেপি স্পেকটাকুলার ফল করে বিজেডির সরকারকে হটিয়ে ক্ষমতায় এসছে। এটা বিজেপির কাছে অ্যাচিভমেন্ট। একই সঙ্গে অরুণাচলে তারা দ্বিতীয়বারের জন্য এসছে। জম্মু কাশ্মীর লাদাখ মিলিয়ে 6টা, জম্মুর আসন দুটো বিজেপি পেলেও ভ্যালিতে তারা প্রার্থী দেয়নি। কিন্তু জেলবন্দি ইঞ্জিনিয়ার রশিদ বারামুলায় সাজ্জাদ লোন এবং ওমর আবদুল্লাহকে হারিয়ে দিয়েছেন। সাজ্জাদ লোন এবং ওমর আবদুল্লাহর সম্মিলিত ভোট ইঞ্জিনিয়ার রশিদের থেকে কম।
দেশদ্রোহিতায় অভিযুক্ত হয়ে তিনি তিহারে বন্দী, তাকে অবশ্যই মুক্তি দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে শক্তিশালী হয়েছেন, যদিও উড়িষ্যাতে বিজেপি ক্ষমতা দখল করেছে। আসামে ভোট প্রাপ্তির শতাংশের বিচারে কংগ্রেস বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর বিজেপির সাউদার্ন সোজন হ্যাজ কাম টু অ্যান এন্ড অ্যাব্রাপ্টলি, এক্সেপ্ট কেরালা অ্যান্ড তেলেঙ্গানা। তামিলনাড়ুতে হলো না কিছু এখনো অব্দি। তো এগুলো মনে হয় আমার টেকঅ্যাওয়ে। এবং অবশ্যই উত্তরপ্রদেশ ট্র্যাডিশন ভেঙে দুবার যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করেছিলেন। বিজেপি এই যাত্রায় 240-এ থেমে গেল এই কারণেই যে উত্তরপ্রদেশ তাদের সাফল্য অতীতের মতো দিতে পারল না। এটাই কারণ, আর কোনো কারণ না। রাম হৃদয়ে আছে, রাম নিয়ে আবেগও ছিল, কিন্তু রাম আবেগ খোদ উত্তরপ্রদেশে বিজেপিকে ভোট বৈতরণী পের হতে দিল না। কেন? কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দর সঙ্গে। রামের নামও কিন্তু আপনাদের ভোট বৈতরণী এবার পার করাতে পারল না। তাহলে উত্তরপ্রদেশে যেখানে রাম মন্দিরের উদ্বোধন হলো, সেই ফৈজাবাদ আপনারা হেরে গেলেন। এটা কিভাবে দেখছেন যে ধর্মের বিষয়টা নিজের আস্থার বিষয়, ব্যক্তিগত বিষয়, মানুষ বোধহয় অনেক বেশি রুটি কাপড়া মাখান এই বিষয়টাই জোর দেয় এবং সরকারের কাছে এই সমস্যাগুলো সমাধানের প্রত্যাশা করে। তাই এই প্রশ্নের উত্তর কতগুলো জায়গায় রয়েছে। প্রথম কথা, আমরা কেবল রামের নামে ভোট বৈতরণী পার হতে চেয়েছিলাম, এই ব্যাপারটা ঠিকই নয়। আমরা মানুষকে কথা দিয়েছিলাম 500 বছরের সমস্যা মেটাবো, আমরা মিটিয়েছি। আমরা মানুষের সামনে সেটাই তুলে ধরেছি। রুটি কাপড়া মাখানের প্রশ্ন আপনি যদি দেখেন, তাহলে বিগত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার বাইরে এসছে। 4 কোটি মানুষের বাড়ির ওপরে পাকার ছাদ হয়েছে। এগুলো রুটি কাপড়া মাখানের সমস্যার সমাধান নয়? তাহলে এগুলো তো সমস্যার সমাধান হয়েছে। আর যারা এইসব কংগ্রেস বা এসপির মতো দলগুলো, তাদের ট্র্যাক রেকর্ড কি? কংগ্রেস আমলে ভারতের উন্নয়ন কি, আর এসপির আমলে ভারতের উন্নয়ন কি হয়েছে? তো তাহলে সেইটা যদি আমরা দেখি যে কংগ্রেস এবং এসপির যদি ট্র্যাক রেকর্ড দেখি, যে তাহলে তারা কেন ভোট পায়, তাহলে কি ওই রুটি কাপড়া মাখান নয়, অন্য কিছু এখানে গুরুত্বপূর্ণ? রুটি কাপড়া মাখান যদি হয়, তাহলে তো বিজেপি সেই সমস্যার সমাধান ওদের চেয়ে অনেক বেশি করেছে। কংগ্রেস কি করেছে? আজকে স্বাধীনতার 77 বছরে ওরা তো বহুদিন ধরে ক্ষমতায় ছিল, সবচেয়ে বেশি ক্ষমতায় ওরা ছিল। তো তারা কি করেছে? তারা কিচ্ছু করে। এই ডিবাকেল কেন হলো? দেখুন, এগুলো তো মানে গ্রাউন্ড রিপোর্ট গুলো নেওয়ার দরকার। দল সেই গ্রাউন্ড রিপোর্ট গুলো দিচ্ছে। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে অনেক ফ্যাক্টর কাজ করে। ভারতীয় রাজনীতিতে কাস্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, ভারতীয় রাজনীতিতে রিলিজিয়ান একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, ভারতীয় রাজনীতিতে মানে ওয়েলফেয়ারিজম বা মানুষকে ওয়েলফেয়ার স্কিম সেগুলো দেওয়া, সেগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোন ফ্যাক্টর কখন কার্যকরী হয়ে যাবে সেটা বলা খুব মুশকিল। আর উত্তরপ্রদেশে প্রত্যেকের একটা নিজস্ব ভোট ব্যাংক তো আছেই। এসপি রয়েছে, কংগ্রেস রয়েছে, এই সুবিধাবাদী অ্যালায়েন্স কাছাকাছি এসে গেছে, ফলে হয়তো ভোটগুলো যুক্ত হয়ে গেছে। কিন্তু আবার বলি যে দিস ইজ টেম্পোরারি ফেনোমেনা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার রয়েছে এবং অত্যন্ত দ্রুত আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবো, চিন্তার কোনো কারণ। যোগী আদিত্যনাথকে গোরক্ষপুরের মঠের মঠাধীশ করে আবার পাঠিয়ে দেওয়া হবে, নইলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হবে এবং মোদিজির উত্তরসূর হিসাবে অমিত শাহর নামে কার্যত সিলমোহর পড়ে গেছে। এই যে বিষয়টা চর্চায় রয়েছে রাজনৈতিক মহলে, অনেকে বলছেন যোগী আদিত্যনাথ নিজেকে গুটিয়ে নিয়ে কিন্তু একটা বার্তা দিলেন যে তাকে অবহেলা করার ফল কি হতে পারে সেটা দেখিয়ে দিলেন। কি বলবেন? এই কথাটা যারা বলছে, গতকাল থেকে কিছু সাংবাদিক মানে
কল্পনাশীল সাংবাদিক যে কথাগুলো বলছে, আমি তাদের উত্তরে একটা কথা বলি, তারা কিন্তু প্রকাশ্যে যোগীর দিকে আঙুল তুলছে, তিনি স্যাবোটাজ করে বিজেপিকে হারিয়েছেন। এটা বাস্তবে সম্ভব হয়? কখনো কেউ স্যাবোটাজ করে বিজেপিকে হারাতে পারে যোগী আদিত্যনাথের মতো লোক? মানুষের মত কি সেটা অন্যরকম, কিন্তু যোগী বা আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা, আগামী দিনেও গুরুত্বপূর্ণ নেতা থাকবেন। তাই তিনি স্যাবোটাজ করেছেন, এই ধরনের বক্তব্যগুলো আমি কিছুতেই গ্রহণ করতে পারি না। এগুলো অত্যন্ত নিন্দনীয় বক্তব্য। এগুলো কোনো ভিত্তি আছে বলে আমি অন্তত মনে করি না। নরেন্দ্র মোদী কোনোদিন কোয়ালিশন সরকার চালাননি। এনডিএ আগের দুটো নামে এনডিএ ছিল, আসলে মোদী সরকারই ছিল, এবং এবারের প্রচারেও বারবার করে বলা হয়েছে মোদী সরকার। অটলজি 182টা আসন পেয়ে 18 দলের জোট সরকার চালিয়েছিলেন, তাতে ন্যাশনাল কনফারেন্স পর্যন্ত সামিল হয়েছিল। তৃতীয় এনডিএ সরকার কিন্তু জোট সরকার হচ্ছে। এটাই কিন্তু মোদীজির সব থেকে বড় পরীক্ষা, তিনি জোটের নেতা হিসাবে দেশকে কিভাবে নেতৃত্ব দিতে পারেন। আপনার কি ধারণা মোদীজির যে স্টাইল অফ ফাংশনিং সেটা কর্তৃত্ববাদী? এই প্রেক্ষিতে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, রাষ্ট্রীয় লোকদল, এই সমস্ত শরিকদের সঙ্গে মিলে মিশে চলাটা কতটা তার পক্ষে সম্ভব হবে? আমি দেখলাম স্বপন দাশগুপ্ত একটা প্রেডিকশন করেছেন যে দেশে মিড টার্ম ইলেকশন হতে আর দেরি নেই। কি বলবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে নরেন্দ্র দামোদর দাস মোদী একজন অথরিটারিয়ান লিডার, এটা একটা এক্সাজারেশন, অতিরঞ্জন মাত্র। নরেন্দ্র মোদী ডেফিনেটলি একজন ডেমোক্রেটিক লিডার, এবং মানে উনি আর যাই হোক ইন্দিরা গান্ধী নন, উনি জওহরলাল নেহরু নন। নরেন্দ্র দামোদর দাস মোদী, যার সাফল্য, যার ব্যক্তিত্ব, এই মুহূর্তে ভারতবর্ষে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের মধ্যে মানে অন্তত ধারে কাছে দু একজন লোক ছাড়া আর কেউ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না। আমি অটল বিহারী বাজপেয়ী বা লাল বাহাদুর শাস্ত্রীর মতো মানুষদের বাদ দিয়েই কথাগুলো বলছি, বাকি কেউই নরেন্দ্র মোদীর সমতুল্য বলে আমি অন্তত মনে করি না। একজন ডেমোক্রেটিক লিডার, কারণ তিনি একটি গণতান্ত্রিক দলের একজন নেতা। সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি, কোনো পরিবার কেন্দ্রিক দল নয়, কোনো স্বৈরতান্ত্রিক দল নয়। কংগ্রেস এরা দেশে পরিবারতন্ত্র চালু করেছে, বিজেপি পরিবারতন্ত্র করে না। বিজেপি একটা গণতান্ত্রিক দল, সেই গণতন্ত্রের যে ভাবনা তিনি দীর্ঘদিন বিচ্ছ সাধন করেছেন, একজন প্রচারক হিসেবে সংসার ছেড়ে এসেছেন, সেই মানুষ মানাতে পারবে না। আই ডোন্ট বিলিভ দিস। তিনি অবশ্যই মানাতে পারবেন, এবং তার যে ব্যক্তিত্ব, তার যে মানে প্রভাব ভারতীয় রাজনীতিতে, আমি আশা করি তিনি নিজে ভারতকে একজন কোয়ালিশন লিডার হিসেবেও সামনের দিকে নিয়ে যাবেন, এই বিশ্বাস আমার অন্তত রয়েছে। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ, ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.